কখনো কখনো এমন হয় এই প্রচণ্ড গরমে সংসারের কাজে ঠিক মন লাগে না, ভালোই লাগে না সকালবেলা থেকে উঠে আবার সেই একই কাজ, একই রুটিন অনুযায়ী চলতে। ইচ্ছে হয় না যে একার হাতে সমস্ত কাজগুলো করব। তবুও সবটাই করতে হয়, ইচ্ছে না থাকলেও একার হাতে সমস্ত কাজই কিন্তু গুছিয়ে করতে হয়। আর সেটাই আমি দায়িত্বের সাথে করার চেষ্টা করি। আমি কখনোই চাই না যে আমার অবহেলার কারণে বা অলসতার কারণে যদি আমার সংসারের কোনো কাজে অবহেলা হয়, বা সংসারের প্রতিটি সদস্যের প্রতি যেন আমার অবহেলাটা না আসে। তাই জন্যে আমি সবসময় চেষ্টা করি নিজের মনকে মোটিভেট করার। সকালবেলায় উঠেই নিজে ভাবি যে না, আমার সংসারটা সম্পূর্ণ আমার উপর নির্ভরশীল। আমার পরিবারে ৬ জন সদস্য, তবুও ভাবি যে না, আমি তো রয়েছি, আমার জন্যেই আমার উপরে এতগুলো মানুষ নির্ভর করছে। এখানে আমাকে সুস্থ থাকতে হবে এবং সমস্ত কাজ সঠিক সময়ে করতে হবে। হ্যাঁ, সংসারে চলতে গেলে যে সবসময় যে কাজের চিন্তা করলে সেটা হয় না, কখনো কখনো নিজের মতো করে চলতে হয়। তবে হ্যাঁ, আমি প্রতিদিনকার এই যে কাজগুলি, যেহেতু আমাদের একই রুটিন ওয়াইজ চলতে হয়, একই দিন যাপন করতে হয়, একই জায়গায় থাকতে হয়, একই সেই কাজ, একই সমস্ত কিছু, একই মানুষ নিয়েই চলতে হয়, তাই জন্যে নিজের মতো করে কাজগুলোকে সেট করি। আজকে এটা করব তো কালকে ওটা, আজকে আমাকে এটা করতে হবে মানে হবেই, এরকম কোনো মানে নেই। আমি এইভাবেই নিজের কাজগুলোকে সেটিং করি। আর তাতে করে আমি বেশ ভালোও রয়েছি এবং আমার কাজগুলোও ভালো আছে, মানে হয়ে যায়। সমস্ত কাজই অল্টারনেটিভ ডেতে করে থাকি, হয়ে যায়। আর একটু আধটু চলতে গেলে প্রতিদিনকার জীবনযাত্রায় একটু আধটু তো চেঞ্জ থাকবেই, তাই না? তো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, আর আমিও ভালো আছি। আমার আরও একটি নতুন ভ্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। কিছুদিন ধরেই ঘাড়ে এত পরিমাণ যন্ত্রণা, তো যত সম্ভব ওটা স্পন্ডালাইসিসেরই সমস্যা। কিন্তু কী আর করা যাবে, সংসারের কাজ তো থেমে থাকবে না। তাই জন্য আমার যত সমস্যাই হোক, যখন একেবারে ওভার হয়ে যায় তখনই কিন্তু আমি চেষ্টা করি সেই সমস্যাটা সমাধান করার। আর যতক্ষণ না ততটা সমস্যা হয় না, ততক্ষণ আমি নিজেকে সবসময় মনে করি যে না, আমি ভালো আছি এবং ভালো থাকবো, আর সব কাজগুলো সঠিক সময়ে করব, সবার খেয়াল রাখবো, সমস্ত কিছু করব, এটাই ভেবে যাই। আর তার জন্যেই এই কিছুদিন ধরে দেখবেন আমার ইউটিউবে অনিয়মিত কাজ হচ্ছে। আগে যদিও আমি রেগুলারই ভিডিও দিতাম, তবে এখন আর সেটা পেরে উঠি না, কারণ আগের রুটিনটা একরকম ছিল আর এখনকার রুটিনটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে। এখন যতটা আগে সময় পেতাম, এখন তার থেকেও কয়েকাংশ কম পাই। যেটুকু সময় পাই সেটুকুর মধ্যে আমার এই ইউটিউবের ভিডিও শ্যুট, তো সারাদিনের কাজে যদি আমার ধরুন 2 ঘন্টার যদি কোনো কাজ থাকে, সেইটা ভিডিও শ্যুট করতে গেলে প্রায় 3.25 ঘন্টা সময় লেগে যায়। তো সারাদিনের কাজের মধ্যে এটা হয়ে যায়, তবে এডিট করার সময়টা খুব একটা পেয়ে উঠি না। তাই আমার সময় মতো আমি এডিট করি, তবে কখনো কখনো 2-1 দিন লেটও হয়। সৌরভ আমাকে বলেছো যে দিদিভাই তুমি রোজ ব্লগ দিও, তোমার ব্লগের অপেক্ষায় থাকি। আসলে কি জানো তো ভাই, তুমি আর তোমার মা আমার ব্লগ দেখো, আমি জানি এবং আমার খুব ভালোও লাগে, তবে রেগুলার করে মানে হয়ে ওঠে না। নিজের শারীরিক সমস্যা থাকে, তারপরও সংসারের প্রচুর কাজের চাপ, আর আমার মেয়ের পড়াশোনা, সমস্ত দায়ভারটা মানে আমার উপরেই নির্ভর করে। তো ওই জন্য আর ঘরে বাইরে সমস্ত কাজই আমাকে করতে হয়, কারণ আমার বাড়ির কোনো মানে পুরুষ মানুষরা তারা সেরকমভাবে সংসারের কোনো কাজে আমাদের হেল্প করতে পারে না। তবে হ্যাঁ, আমার হাজব্যান্ড যখন বাড়িতে থাকে ও কিছু কিছু দিন বাইরের কাজগুলো করে দেয়, তবে বাজারের দিকটা ও সেভাবে যায় না। আসলে অভ্যাসটা হচ্ছে সবথেকে বড় বিষয়। তারা ছোটোর থেকে এইভাবেই অভ্যস্ত হয়েছে, তারা বাইরে সেভাবে কাজ করতে পারে না। মানে ওই বাজারের দিকটাই বলছি, তারা আমাদের মতো করে বাজার করা বা গুছিয়ে বাজার করা, বার্গেটিং করা, এইগুলো কিন্তু ওরা পারে না। আর মধ্যবিত্ত পরিবারে আমাদের তো সবসময়, বা এমনিই বলুন, মধ্যবিত্ত হোক আর বড়লোকই হোক, যাই হোক না কেন, উচ্চবিত্তই হোক, তো বার্গেটিং আমার মনে হয় সবাই করে। বাজারে গিয়ে কম বেশি বার্গেটিং আমরা মেয়েরা করেই থাকি, তবে একটা পুরুষ মানুষের পক্ষে সেটা হয়ে ওঠে না।
তো যাই হোক, এইভাবেই আপনাদের ভালোবাসায় আর আশীর্বাদে চলছি। আর আগামী দিনও চাই আপনারা এইভাবে আমার পাশে থাকবেন, ভালোবাসবেন। আর আমার অনেক দিদি বোনেরা আমাকে কমেন্ট করো, আমার খুব ভালো লাগে তোমাদের কমেন্টগুলো যখন পড়ি না, অটোমেটিক্যালি কাজের প্রতি একটা এনার্জি চলে আসে। সুদীপ্তা দি আমাকে বলেছো তোমার কথাগুলো খুব ভালো লাগে, তোমার পাশে রয়েছি, তো আর তুমিও আমার পাশে থেকো। অবশ্যই দিদিভাই, আমি প্রত্যেকের পাশে আছি। যে আমার কাছে আসে বা যেই আমাকে কমেন্ট করুক, বা অনেকেই অচেনা অনেক আইডি আমার চোখের সামনে আসে, আমি তাদেরকেও দেখি, কমেন্ট করে আসি। এমন নয় যে তুমি আমার ভিডিও দেখছো না বা আমি তোমার ভিডিও দেখবো না, সেরকমটা নয়। অনেকেই আমাকে ভুল ভাবে, তবে আমি সেরকমটা করি না। যে যখন সময় পাই তখন তার আইডিতে যাই, একসাথে 2-3টে ভিডিও আমি একই সময়ে কিন্তু দেখতে থাকি। তো যাই হোক, আমাদেরকে সবাইকে সবার পাশে থাকলে আর সবার সাথে সবাই একটু আন্ডারস্ট্যান্ডিংটা বজায় রাখলে সবাই আমার মনে হয় ইউটিউবে একটা জায়গা করে নিতে পারবে। তবে হ্যাঁ, অনেকের ক্ষেত্রে খুব তাড়াতাড়ি হয় আর অনেকের ক্ষেত্রে একটু দেরি হয়। এই যেমন ধরুন আমার কিন্তু ইউটিউবে জায়গা করতে বেশ খানিকটা সময় লেগে যাচ্ছে, যদিও বলতে পারেন এখনও সেইভাবে কিন্তু আমি সফল হইনি। তবে সম্পূর্ণটা আমার ওপরেই নির্ভর করছে, কারণ আমি আগের যে কাজের স্পিডটা যতটা ছিল, আমি কিন্তু এখন ইউটিউবের পেছনে ততটা সময় দিতে পারছি না। তো এটাই হচ্ছে কারণ। তো যাই হোক, সব কিছুই ধীর গতিতেই হয়, হতে থাকুক, যেটা ভগবান যা চান তাই তো হবে। তো আজকে রান্না করব, এই যে আজকে দই পটল করেছি। দই পটল বলতে এটা শুধু দই দিয়েও হয়, তবে আমি পটলগুলোকে গোটাটা রাখিনি, আর্ধেক করে চিড়ে নিয়েছিলাম। সেটাকে নুন হলুদের সাথে কালো জিরে দিয়ে ভালো করে একটু ভাজা ভাজা করে নিয়েছি। আর অল্প তেলে পটলটা ভাজার উপায় হচ্ছে একটু নুন দিয়ে দেবেন আর ঢাকা চাপা দিয়ে রাখবেন, তাহলে দেখবেন পটলটা বেশ সুন্দর ভাজা হয়ে যায়। তারপরে ওর মধ্যে আমি অল্প একটু সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কা আর 2 চামচ টক দই একসাথে পেস্ট করে কিন্তু আমি দিয়েছি। পোস্ত আপনারা অ্যাভয়েডও করতে পারেন, তবে আমার খুব ভালো লাগে দই আর পোস্তর মিশ্রণটা, সত্যি খুব ভালো লাগে। আর আজকে আর ডাল করলাম না, আসলে গতকালকে অনেকটা ডাল ছিল, আর যে পরিমাণ এখন মূল্যবৃদ্ধির সময়, তাতে করে কোনো কিছুই নষ্ট করাটা আমার মনে হয় ঠিক না। আর আমাদের বাড়িতে আমি শাশুড়ি মাকে দেখতাম, ডাল থাকলে তিনি না একেবারে শুকিয়ে আচারের তেল, পেঁয়াজ, লঙ্কা বা লেবু এইসব দিয়ে মেখে কিন্তু দিতেন, আর সেটা বেশ ভালোও লাগে। তো আজকেও সেটাই করেছি, আর সাথে ওই যে দই পটল করেছি। আর এদিকে করছি ছোট চিংড়ি মাছ, যেটা হয় একদম ছোট ছোট যে চিংড়িগুলো, সেই চিংড়ি মাছ আলু দিয়ে এই যে এখানে কারি করছি। এইটা আমার মেয়ে আসলে ভীষণ ভালোবাসে, আসলে ও অন্যান্য মাছ খেতেও চায় না। আর রোজ রোজ রুই মাছ, কাতলা মাছ এগুলো তো রোজ হয় না, আর রুইটা আমার হাজব্যান্ড খুব একটা পছন্দ করে না। তো ওই কারণে চিংড়ি মাছটা আনলে ওরা বাবা মেয়ে দুজনাই খুব ভালোবাসে, আর সবাই মোটামুটি হয়ে যায়। আর ওদিকে মায়ের জন্য এনেছিলাম ল্যাঠা মাছ, আর সাথে 2-4টে চিংড়ি মাছও দিয়েছি। তো সেটা দিয়ে প্লেন আলু পটল দিয়ে পাতলা করে ঝোল, এর মধ্যে কোনো মশলা নেই, শুধুমাত্র ফোড়ন দিয়ে নুন হলুদ আর একটা কাঁচা লঙ্কা দিয়ে ঝোল। তো ব্যাস, ওদিকে রান্না হতে থাকুক, আর এদিকে বেসিনে যে বাসনগুলো জমেছে সেগুলো ধুয়ে রাখলাম। এইভাবেই সারাদিন একটার পর একটা কাজ কিন্তু আমি মাল্টিটাস্ক হিসেবে করতে থাকি। আসলে একটা কাজের অপেক্ষা করে থাকলে দ্বিতীয় কাজটা কিন্তু পড়েই থাকবে, আর এতে আমার সময় অনেকটা নষ্ট হয়। তাই আমি চেষ্টা করি কম সময় মানে অল্প পরিশ্রমে স্মার্ট ওয়ার্ক করতে, যেটা এখনকার যুগে কিন্তু হার্ড ওয়ার্ক কেউ করে না, স্মার্ট ওয়ার্ক করার মাধ্যমেই কিন্তু মানুষ অনেক সফলতা অর্জন করছে। আর আমিও সেখান থেকে কিছু করি বা না করি, অনেক কিছু আমি ইউটিউব থেকে শিখতে পেরেছি। তো এইভাবেই নিজের কাজ চালিয়ে যাচ্ছি, আর নিজেকেও এইভাবেই মোটিভেট করে যাচ্ছি। আসলে শেখার কোনো বয়স হয় না, বা শিক্ষার কোনো বয়স থাকে না। তো যাই হোক, সবাই খুব আশা করছি এইভাবেই সবাই আমার মতো করে এভাবেই চলে। তো যাই হোক, ওইদিকে আপনাদের সাথে কথা বলতে বলতে রান্নাও হয়ে গেছে, রান্নাঘরটা ক্লিন হয়ে গেছে, দেখুন তো কত সুন্দর লাগে না। চলুন এবার বাড়ির সকলকে খেতে দিয়ে দিই। এই যে আজকের মেনু, এখানে রয়েছে ওই যে ডাল মাখা, আর সাথে রয়েছে লেবু, দই পটল আর চিংড়ি মাছের কারি। তো এদিকে আমার হাজব্যান্ডকে, শ্বশুরমশাইকে দিয়ে দিয়েছি, আর ওদিকে মা, আমি, সোনা সবাই কিন্তু খেতে বসে পড়েছি। তো এরপরে খাওয়া দাওয়ার পরে বেশ কিছুক্ষণ পর বিকেলের দিকে এলো সামান্য একটু বৃষ্টি। এই বৃষ্টিটা না হলেও পারতো, তবে ওই যে বললাম মন মানে না। তবে ওই তিথি কাকের মতো
মানে ওপর দিকে চাতক পাখির মতো চেয়ে থাকি কখন একটু বৃষ্টি হবে, তবে এই বৃষ্টিতে মনটা আর ভরলো না। তো যাই হোক, চলুন আজকে তাহলে এই বৃষ্টি দেখতে দেখতেই আপনাদের কাছ থেকে বিদায় চেয়ে নিই। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে নতুন কোনো ভ্লগে।